মেজর জলিল সাহেব সেই ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। সেই ভারত আমাদের স্বীকার করি শতভাগ আমাদের সহযোগিতা করছে সেই মুক্তিযুদ্ধের সময়, কিন্তু যখন তার সৈন্যবাহিনী ফেরত যাচ্ছে তখন সেই যশোর ক্যান্টনমেন্ট থেকে অন্যান্য জায়গা থেকে বিশ্বাস করা যায় বাথরুমের কমোড পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে, তখন বাধা দিয়েছিল এই মেজর এম এ জলিল। প্রথম রাজবন্দী, প্রথম গুম এই মেজর জলিল। আজ পর্যন্ত ওনার সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ফেরত দেওয়া হয় না এই শেখ মুজিবুরের তার সরকার। আগামী নির্বাচন কতদিনের মধ্যে আশা করেন? দেখুন, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আমি আপনার এই বক্তব্যের সাথে সহমত পোষণ করতেছি। কারণ বাংলাদেশে 15টা বছর তার যে রাষ্ট্র কাঠামো ছিল, রাষ্ট্র যে অর্গানোগ্রাম, ইভেন বাংলাদেশের বাইরে যে রাষ্ট্রদূত অথবা অ্যাম্বাসিগুলো আছে, মানে সমস্তগুলোকে এই শেখ হাসিনা এক ব্যক্তি পূজা করার জন্যে এই নির্বাচনকে একটি বিশ্বের কাছে তাদের উপস্থাপন ছিল এইভাবে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কিন্তু আপনারা জানেন, আপনারা বিবেকের কলম, আপনারা সাংবাদিক যারা করেন, এই আপনারা হচ্ছেন রাষ্ট্রের একদম রাজসাক্ষী। সেখানে দিনের ভোট রাতে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, কেহ ভোট কেউ দিতে পারে নাই। যখন নির্বাচন কমিশন ঘুমের তার দুপুরে ঘুমিয়ে আসে বলে যে 21%, হঠাৎ বলে না না স্যার, সচিব সাহেব বললো যে না এটা তো 31%। তো কী ধরনের খেলা এই বাংলাদেশে ছিল! সেখানে আমাদের প্রথম প্রত্যাশা ছিল সংস্কার ঠিক আছে, চলমান প্রক্রিয়া, একটি সংবিধান তৈরি হবে, এটা চলমান প্রক্রিয়া, সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে হবে। সেখানে আজকে মনে করতেছি সংস্কারের নামে একটি বিলম্ব তৈরি করা হচ্ছে এবং নির্বাচন যাতে বিলম্বিত হয়, নির্বাচনের সময়টা যাতে বিলম্বিত হয়, সেজন্য একটি কার্যকর ভূমিকায় এই উপদেষ্টা মণ্ডলীর সবাইকে দেখতে পারতেছি। আমাদের পরিষ্কার কথা, আজকে বাংলাদেশ যদি ওই এক জায়গায় যেখানে বিভাজন না করে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এক প্ল্যাটফর্মে দাঁড়া করানো যায়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে যেই দল আসুক জনগণের ভোট দিয়ে, মানে প্রত্যাশিত ভোট দিয়ে যার ভোট সে দেবে, যদি যে দল আসুক, আমাদের বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, লেবার পার্টি আসুক, বাম দল আসুক, তাদেরকে আমি স্বাগতম জানাবো। কারণ একটি রাজনৈতিক দল না থাকলে, তাদের অভিজ্ঞতার আলো না থাকলে, এই উপদেষ্টা মণ্ডলীর এমনিতেই অনেক কথা হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। জনগণ আর এই ধরনের আন্দোলন, জনগণ আর একটি ওই জায়গায় থাকতে চায় না যেখানে কল্প কাহিনী নিয়ে বাংলাদেশ গঠিত হয়। সেখান থেকে যদি আমরা ফেরত আসতে চাই, এই বছরের ভিতরেই নির্বাচন হতে পারে। একটি শক্তিশালী নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে। সেখানে যদি আমরা এদেরকে, সেই মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে, তাদের দ্বারা যদি কোনোরকম প্রভাবিত না করে, যদি তাদেরকে, যদিও সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে, যদি নির্বাচন প্রয়োগ করা হয়, নির্বাচনের আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়, আমি মনে করি যথেষ্ট সময় আছে। সেক্ষেত্রে 2025 সাল এনাফ ইজ এনাফ, আর সময় ক্ষেপণ করা নাই। সেক্ষেত্রে এই নির্বাচন দিয়ে তাদের যার যার অবস্থান ফিরে যাওয়া এবং রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের দায়িত্ব অর্পণ করা, এটাই হবে আমাদের প্রধান কাজ। আপনি কি মনে করছেন যে এখন যে নির্বাচন কমিশন আছে সেই কমিশনের উপরে আপনারা সন্তুষ্ট বা বিশ্বাস রাখতে পারবেন? দেখুন, সেই 111 পরে একটি নির্বাচন হয়েছিল। আজকে ওইখানের একজন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সাখাওয়াত সাহেব আজকে উপদেষ্টা মণ্ডলীর একজন অংশীদার। সেখানে এইটা হচ্ছে সংবিধান কর্তৃক নির্বাচন কমিশন চলে, সংবিধানের একটি অংশ, তাদের সাংবিধানিক পোস্ট। সেখানে আমি তো মনে করি, যদি রাষ্ট্রের প্রতি আমার অগাধ ভালোবাসা, আমি শপথ নিয়ে থাকি এই রাষ্ট্রের সাথে, আমি যদি আমার দায়িত্বটাকে যথাযথ প্রয়োগ করতে পারি, সেই সময় আমরা বলি যে এই ব্যক্তির মেরুদণ্ড দিয়ে দাঁড়িয়ে আছে। না হয় যদি হস্তক্ষেপ করা হয়, কাউকে সুবিধা দেওয়ার জন্য হয়, কাউকে যদি ক্ষমতায় বসানোর জন্য ওইভাবে তার যদি পরিকল্পনা করা হয়, কারণ আমরা দৃশ্যমান পরিকল্পনা তো দেখতে পাই না, রাষ্ট্রের সাথে সবসময় একটা হিডেন পরিকল্পনা করা। সেক্ষেত্রে যদি ওই ধরনের কোনো ইচ্ছা পোষণ করে,
কারণ ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের কাছে আমাদের প্রত্যাশা, বিশ্বাস রাখতে চাই, বিশ্বাস লেভেল এখনও উঁচু আছে আমাদের। সেক্ষেত্রে যদি তারা কমিশনার তার নিজ নিজ দায়িত্ব পালন করা যদি সচেষ্ট হয়, আমি মনে করি খুবই সম্ভব। এবার যে নির্বাচন হবে এটা ক্রেডিবল নির্বাচন হবে, আন্তর্জাতিক মানের প্রশংসার দাবি রাখবে। আমি মনে করি এই নির্বাচন কমিশন সেই পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। কেন স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশ ভারতের প্রভাবমুক্ত হতে পারেনি? হ্যাঁ, এই প্রশ্নটা আমার কাছে আজকে আমার কথা বলার সময় শরীর আমার অনেক লোম দাঁড়িয়ে যাচ্ছে। এইটা অত্যন্ত বিভিন্ন সরকার ক্ষমতায় আসছে 53 বছরের পরে, আপনারা জানেন, আপনাদের কাছে সমস্ত তথ্য উপাত্ত আছে। সেক্ষেত্রে 90-এর পরে যে স্বৈরাচারী আন্দোলনের পরে যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটা গঠিত হয়েছিল, সেই সরকারের যে 5 বছরের ভিতরে যে কাঠামোগত কিছু পরিবর্তন এটা দৃশ্যমান ছিল। পরবর্তীতে অন-11-এর সরকার, শেখ হাসিনার সরকার, আবার অন-11-এর সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই 15 বছরের শেখ হাসিনার যে সরকার, ফ্যাসিস্ট সরকার, এই যে আপনার প্রশ্নটা 53টা বছর একবারে কম কথা নয়। একটি মানুষের 53 বছরের পর সে সিনিয়র সিটিজেন হয়ে যায়। কিন্তু সেখানে আমাদের আসলে ভুলটা প্রথম থেকেই, কারণ ওই ভুলটা ছিল শেখ মুজিবুর রহমানের একটা বক্তব্য যে 20 লক্ষ বা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, আসলে ওইটা একটা প্রশ্নবোধক ছিল, কারণ ওটা একটা বিতর্ক আছে। সেখান থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15টা বছর অনেক বিতর্ক হয়েছে। না হয় একজন কঠিন ডাকাত, ভয়ঙ্কর দস্যু সমা রেজাউল করিম পিরিজপুরের, তিনি কিভাবে, তার বয়সকাল ছিল 8 বছর অথবা 10 বছরের, সে কেমনে সে মুক্তিযুদ্ধ হয় আমার বোধগম্য হয় না। এদেরকে প্রতিষ্ঠা করেছে আজকের এই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা, এখানেই বিতর্কিত। কিন্তু আপনার যে প্রশ্নটা 53 বছর, যদি এই উপদেষ্টা মণ্ডলীর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে উপদেষ্টা মণ্ডলী যদি চেষ্টা করত এই 6 মাসের ভিতরে একটি নির্ধারিত ফরম্যাট গঠন, সংবিধান তৈরি করে যদি প্রস্তুতি নেওয়া যেত, কারণ ওনার 2-3 দিন আগে যে সংস্কার কমিটিটা একটা দিয়েছে যে এইটা আমরা রেখে গেলাম, পারি আর না পারি সংস্কারের, তাহলে আমরা পরবর্তী জনগণের কাছে প্রশ্ন তুলবে। কিন্তু এইটা যদি ওনারা তৈরি করে যেত যে 53 বছরে কতজন মুক্তিযোদ্ধা, কতজন আহত, কতজন এদেশের মানুষের মুক্তিযোদ্ধার সাথে তারা সরাসরি সংযুক্ত। দেখুন, মেজর জলিল সাহেব সেই 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। সেই ভারত আমাদের স্বীকার করি শতভাগ আমাদের সহযোগিতা করছে সেই মুক্তিযুদ্ধের সময়। কিন্তু যখন তার সৈন্যবাহিনী ফেরত যাচ্ছে, তখন সেই যশোর ক্যান্টনমেন্ট থেকে অন্যান্য জায়গা থেকে বিশ্বাস করা যায় বাথরুমের কমোড পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে, তখন বাধা দিয়েছিল এই মেজর জলিল। প্রথম রাজবন্দী, প্রথম গুম এই মেজর জলিল। আজ পর্যন্ত ওনার সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ফেরত দেওয়া হয় না এই শেখ মুজিবুরের তার সরকার। তো সেই জন্য আমি বলতে চাই, এই উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদ অথবা আগামীতে যারা আসবে, অন্তপক্ষে বাংলাদেশের পরিস্থিতির জায়গায়, স্কুল কলেজে পাঠ্যবুকের জায়গায় এমন একটা মুক্তিযুদ্ধের একটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক যেখান থেকে আর বিতর্ক হবে না। আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই। আমরা ঘৃণা করি, নিন্দা করি যারা এই বিতর্কের জন্য প্রজন্ম থেকে প্রজন্ম এই চলে আসছে আজকে 53 বছর। অতএব আগামীতে যে রাজনৈতিক দল আসবে, অন্তপক্ষে মুক্তিযুদ্ধ যে মন্ত্রণালয় আছে সেখান থেকে একটা সুষ্ঠু সমাধান আসবে বলে আমি আশা করি। না হয় ভবিষ্যতে এই প্রজন্ম, আগামীর প্রজন্ম এদের কাছে জবাবদিহি করতে হবে। আমি আশা করি আপনার বক্তব্য, আপনার যে 53 বছরের যে স্বাধীনতা, আমার মনে হয় আপনার সাথে আমি শতমত পোষণ করছি, এটা একটা সুন্দর সুষ্ঠু সমাধান হবে আগামীতে। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশ হচ্ছে এই রকমের, ভালোবাসি দেশকে, সেবা করি মানুষকে, এই সেবার ব্রত নিয়ে আগামীর বাংলাদেশ হবে একটি নিরঙ্কুশ বাংলাদেশ। নিরঙ্কুশ বলতে যে বাংলাদেশ হবে মানুষের
যে চাহিদা 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যদি এই 5টা যদি মানুষের যদি অন্তর চাহিদা, অন্তর জ্বালার থেকে যদি এগুলো তাদের কাছে দৃশ্যমান করা যায়, সেই বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে বিশ্বের কাছে একটি নিদর্শন স্বরূপ যে বাংলাদেশের স্বপ্ন। আসলে কথা ইতিহাস টানতেই হয়, যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিল, যেই বাংলাদেশ জামাতে ইসলামের যে এত বড় ক্ষতি হয়ে গেছে, যারা বিনা অপরাধে বিনা দোষে এতগুলা লোককে তারা ফাঁসি দিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, বিচারের নামে প্রহসন করে তাদেরকে হত্যা করেছে। এরা আসলে বাংলাদেশে ছিল গুণগত মান পরিবর্তনে। আগামীতে যে সরকার হবে, সেই সরকারের গুণগত পরিবর্তন করে যদি বাংলাদেশ জনগণের জন্যে, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, যদি এই প্রত্যাশা নিয়ে শপথের জন্যে, যে শপথ নেয় যে যখন মন্ত্রী এমপি হয়, শপথের বাক্য যদি পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করা যায়, এই বাংলাদেশের 56,000 বর্গমিটার যদি এই বাংলাদেশকে ধারণ করা যায় অন্তরে, তাহলে আগামীর বাংলাদেশ দেখতে পারতেছি কলঙ্কমুক্ত বাংলাদেশ, অত্যাচার মুক্ত বাংলাদেশ, আয়নাঘর মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাব, এই প্রত্যাশাই করছি।